আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আগেরটা তো আমরা ডিসকাস করেছি যে স্টক মার্কেটে আপনারা কোনটাই ইনভেস্ট করবেন। আজকের টপিকটা যেটার জন্য আপনারা আমাদের কাছে আসছেন বা আমাদের প্রয়োজন, বা আপনারা প্রত্যেক সময় আপনাদের কোয়ারিজগুলো আমাদের কাছে আনছেন বা রাজের কাছে আনছেন বা আমাদের কাছে আনছেন, রিটায়ারমেন্টের জন্য আপনার কত টাকা প্রয়োজন প্লাস এক্সাক্ট অ্যামাউন্ট কতটা জেনে নিন এই ভিডিওতে। যে আজকে সবার ডিফারেন্ট যেই গোলসগুলো আছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, এটা কনসেপচুয়াল ওয়েতে। ফার্স্টে আমি একটা জাস্ট আবার এক্সাম্পল নিয়ে নিলাম যে আমাদের যেরকম আমার আর রাজের বয়স 23 বছর, 25 বছরে যদি কেউ ইনভেস্ট করছে আর 30 বছরে কেউ ইনভেস্ট করছে। এখানে আমি মিউচুয়াল ফান্ড সাইয়ে, এখানে কোনো আমি সাইটে ইউজ করিনি, মিউচুয়াল ফান্ড সাইয়েতে আপনারা একটা ক্যালকুলেটার পাবেন, কস্ট অফ ডিলে ক্যালকুলেটার। কস্ট অফ ডিলে মানে একজন যদি 25 বছরে ইনভেস্ট করে আর সেম অ্যামাউন্টটা যদি কেউ 30 বছর মানে 5 বছর পরে, মানে একজন 25 বছর ইয়ার্সে গিয়ে ইনভেস্ট করলো আর সে যদি মনে করলো যে আমি 25 বছরে না করে তার 5 বছর পর ইনভেস্ট করবো, তাহলে কতটা পার্থক্য হয়। জাস্ট নর্মাল। আমি এখানে 10% রেট অফ রিটার্ন ধরেছি, 10% রেট অফ রিটার্ন ধরেছি, লামসাম অ্যামাউন্ট ধরেছি 10 লাখ, এজ অ্যাট উইথড্রল ধরেছি 35। মানে কেউ যদি 25-এ ইনভেস্ট করতো তার জায়গায় যদি কেউ 30-এ করতো আর দুজনই কিন্তু 35-এ গিয়ে উইথড্রল নিচ্ছে, তাহলে আমরা চার্টে দেখতে পাচ্ছি মাত্র 10%-এ একজনের 10 লাখ টাকাটা 15.94 ল্যাক্স, 15.94 ল্যাক্স হয়ে যেত। সেখানে যদি ইনভেস্ট লিটার করতো তাহলে তার মাত্র হচ্ছে 6.11 লাখ। মানে কতটা গ্যাপ, কত টাকায় আমরা দেখতে পেলাম। এটা তো কস্ট অফ ডিলে ক্যালকুলেটর। এইবার টপিকটা কি? টপিকটা ছিল রিটায়ারমেন্টের জন্য কত টাকা আপনার প্রয়োজন, এক্সাক্ট অ্যামাউন্টটা জেনে নিন। এবার আমি একটা জিনিস আসছি, রিটায়ারমেন্টের জন্য এক্সাক্ট কত টাকা দরকার সেটা আমি কি করে ক্যালকুলেট করব। নাও ফর এন এক্সাম্পল, আপনার ধরুন পার মান্থ হচ্ছে 50,000 হচ্ছে আপনার এক্সপেন্স, আপনার পার মান্থ 50,000 এক্সপেন্স। আজকের দিনে, আজকের ডেট হচ্ছে আমাদের নভেম্বরের 4 তারিখ 2025-এ আমরা এই ভিডিওটা করছি। নভেম্বর 4 তারিখ 2025-এ যদি একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে 50,000 যদি তার পার মান্থ এক্সপেন্ডিচার হয়, তাহলে রাইট নাও ইফ হি অর শি, যদি আমি মনে করি যে আমার 50,000 টাকা আমার ঘরের খরচা, আমার নিজের পার্সোনাল সব কিছু মিলিয়ে, তাহলে আমার কত টাকা অ্যাসেট বাদ দিয়ে, বারবারে বাড়ি গাড়ি এগুলোকে ধরা হবে না, আমার কাছে লিকুইড কত টাকা প্রয়োজন রাইট নাও, এর কোনো অবভিয়াসলি কোনো মানে ফিক্সড কোনো ফর্মুলা নেই, বাট অ্যাকর্ডিং টু দ্য ফিনান্সিয়াল ক্যালকুলেশন আমার কাছে এখন কত টাকা দরকার অ্যামাউন্ট, সেটা হচ্ছে এর 25 টাইমস ইয়ারলি। মানে আমার পার মান্থ এক্সপেন্সেসের 25 গুণ, মানে 50,000 ইন্টু 25, 50,000 ইন্টু 25 যেটা আমার পার মান্থ এক্সপেন্স হবে, সেই ফিগারটা আমার দরকার 50,000 ইন্টু 25। তার মানে নিয়ার অ্যাবাউট, এখন কারোর যদি 1 কোটি টাকা ইয়ারলি ইনকাম হয় তাহলে তার 25 টাইমস, কিন্তু যদি তার 1 কোটি টাকা ইয়ারলি ইনকাম হয় তার 25 টাইমস ওর সেই ইয়ারলি ইনকামের ভ্যালুটা তার কাছে থাকা দরকার। এবার ফ্যাক্টরিং কস্ট এগুলো অনেক আছে। এইবার এই যে বারবার আনছি কথাটার উপর এমফাসাইজ করছি, রিটায়ারমেন্ট প্ল্যানিং তো পরে, রিটায়ারমেন্ট তো সবার হবে, প্লাস রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিংটা করা। কেন আমরা রিটায়ারমেন্ট করছি? ইনফ্লেশন, রাইজিং মেডিকেল কস্ট, ফলিং ইন্টারেস্ট রেট, নো পেনশন। নো পেনশনটা আমি চলে আসি, যারা গভর্নমেন্টে চাকরি করেন তারা পেনশন পাবেন, কিন্তু যারা প্রাইভেটে করছেন বা যারা ব্যবসাদার আমাদের মতো, আমাকে তো কেউ পেনশন দেবে না আমি যখন বুড়ো হয়ে যাবো, যখন আমি 40 হয়ে যাবো, 45 হয়ে যাবো। যদি আমার রিটায়ারমেন্ট এজ আমার আজ অনেকটাই টার্গেটেড এজ আগে করবো রিটায়ারমেন্ট, কিন্তু আমাদের তো কেউ পেনশন দেবে না মাসে মাসে। আচ্ছা, ফলিং ইন্টারেস্ট রেটটা তো বলতে হবে না, ব্যাংকের সাধারণত ইন্টারেস্ট রেট কিন্তু আর বাড়বে না, কমতেই থাকবে। আমি বলছি না শূন্যতে ঠেকে যাবে, রোজ প্রত্যেক আপনার 10 বছর অন্তর 3% রেট কমবে, আমি সেরকমও কিছু বলছি না, কিন্তু ওভার দ্য লাস্ট 20 years রেটস অফ গভর্নমেন্ট হ্যাজ বিন ডিক্রিজিং। তো সাফিসিয়েন্ট রেট পাচ্ছেন না, রাইজিং মেডিকেল কস্ট, ওষুধের দাম বাড়ছে। আমাকে তার বিষয়ে বলতে হবে না, আজকাল যে কোনো একটা প্রাইভেট হসপিটালে গেলে বিলগুলো আপনারাই চেক করতে পারবেন কিরম করে বেড়েছে। 22% সিএজিআরে বেড়েছে, মানে একটা 100 টাকার ওষুধ কিন্তু পরের বছর 122 টাকায় গিয়ে দাঁড়াচ্ছে। জাস্ট ছোট্ট আমি অ্যামাউন্ট দিয়ে বললাম। ইনফ্লেশন মানে হচ্ছে যেই রেট অফ কস্টে আমাদের যে পুরো ইকোনমি যেই রেটে বাড়ছে সেটাই হচ্ছে ইনফ্লেশন। তার মানে এখানে কি, আজকে যে জিনিসটার দাম 100 টাকা সেটা পরবর্তী দিনে 112, 118, 124 এরকম ভাবে বাড়তে থাকবে। এইবার নাও কামিং টু দ্য পয়েন্ট, এখন যদি আমার মাসের
এক্সপেন্স 50,000 হয় আর আমার 25 টাইম ইয়ারলি লাগবে, আমার কত টাইম লাগবে? 25 টাইমস কিন্তু ওর ইনকাম আমার লাগবে টু অ্যাডজাস্ট দ্য রিটায়ারমেন্ট কস্ট। নাও এখানে আমি প্রথম স্লাইডেই রেখে দিয়েছি লামসাম যদি কেউ 10 লাখ টাকা ইনভেস্ট করতো 25 ইয়ার্স এজে, সে কিন্তু কতটা এগিয়ে থাকতো যে 5 বছর পর আপনার ইনভেস্ট করবে। এটুকুনি আমি বোঝাতে পেরেছি যে কেন রিটায়ারমেন্ট দরকার, রিটায়ারমেন্টের প্ল্যানিং এ দরকার, কেন আমাদের দরকার। নাও কত অ্যামাউন্ট দরকার না দরকার সেটা রাজ আপনাদেরকে ভালোভাবে ডিটেলড এক্সপ্লেন করবে। আমার যেটা বলো আজকে আমার যেটা পয়েন্ট অফ ভিউ, যে আমি কিন্তু কয়েকটা ফান্ড নিয়েছি, এখানে প্রত্যেকটাই আছে চিলড্রেন্স ফান্ড, তারপর এখানে চিলড্রেন্স ফান্ড আছে, প্রত্যেকটা চিলড্রেন্স ফান্ড নিয়েছি, আরেকটা আমি এটা মিস আউট করে গেছি রিটায়ারমেন্ট ফান্ড। তো দু রকমের হয় যেগুলো লক ইন ফান্ড থাকে, একটা হচ্ছে চিলড্রেন্স ফান্ড, একটা হচ্ছে রিটায়ারমেন্ট ফান্ড। রিটায়ারমেন্ট ফান্ড হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটারই লক ইন থাকে 5 ইয়ার্স। আমি আসছি পরবর্তী এগুলোর নেক্সট ভিডিও যখন হবে আমি আপনাকে ডিটেলসে একবার বলবো। দু রকমের ফান্ড হয়, চিলড্রেন্স ফান্ড আর রিটায়ারমেন্ট ফান্ড, দুটোই কিন্তু লক ইন থাকে 5 ইয়ার্স। রিটায়ারমেন্ট ফান্ড যেগুলো হয় সেগুলোতে কিন্তু লক ইন পিরিয়ডে কি থাকে, আইদার তোমাকে 5 ইয়ার্স চালিয়ে যেতে হবে অর এস এজ ক্লোজার টু 60, তখন গিয়ে আপনার লক ইনটা ভাঙবে। আর চিলড্রেন্স ফান্ডের ক্ষেত্রে বাচ্চার বয়স যখন 18 হবে তখন লক ইনটা ভেঙে যাবে, বা দুটো ক্ষেত্রেই 5 বছর আপনার হতে হবে। এইবার এই যে বারবার রিটায়ারমেন্ট করছি রিটায়ারমেন্টের জন্য কত টাকা দরকার, রিটায়ারমেন্টের জন্য টাকাটা তো দরকার, কিন্তু টাকাটা করবো কিরম ভাবে? নাও দিস ইজ দ্য পয়েন্ট, করবো কিরম ভাবে। আমি এখানে আবার যে ক্ষেত্রে আমরা সবাই কি লং টার্ম ইনভেস্টার, আমি আজকে কোনো ট্রেডিং বা শর্ট টার্ম ইনকামে যাবো না, শর্ট টার্ম ইনকামে দিয়ে আমি এক্সাম্পলটা বোঝাবো, বাট আমরা লং টার্ম ইনভেস্টার আমি ধরে নিচ্ছি, রিটায়ারমেন্ট আমার লং টার্মই দরকার। তাহলে আমি 12 মান্থসের চার্ট নিয়ে রেখেছি, এটা হচ্ছে আমার নিফটি 50 চার্ট, এটা হচ্ছে আমার নিফটি 50 চার্ট। তো আমি এখানে জাস্ট চার্টটাতে যদি দেখানোর যেটা আমি চেষ্টা করেছি যে এখন অবধি যেটা ট্রেন্ড আর আসছে বছরেও যদি ইন্ডিয়া অ্যাজ আ ইকোনমি, আমার যেটা বারবার রাজ ওর মেইন চ্যানেল এটা ফোকাস করে, ওর মেইন চ্যানেল হচ্ছে রাজ কর্মকার দ্য বিজনেস কোচ, দেখে নেবেন ওই চ্যানেলটা, ওখানে আমাদের মেইন চ্যানেল 70K সাবস্ক্রাইবার হতে চলেছে। তো যেটাও বোঝাতে চেষ্টা করে থ্রু ম্যাক্রো ইকোনমিক্স যে আমাদের অ্যাজ আ ইকোনমি যদি বাড়ি, তাহলে স্টক মার্কেট অর দ্য বিজনেসেস অফ ইন্ডিয়া, যেগুলো আমাদের বিজনেস, যেগুলো আমাদের ভারতের যেগুলো ব্যবসা বাণিজ্য যদি আমার বাড়ে, তাহলে স্টক মার্কেটও কিন্তু বাড়বে। যদি স্টক মার্কেট বাড়ে, এবার যদি স্টক মার্কেট বাড়ে আর আমি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারি, তাহলে কিন্তু আমারও যে ইনভেস্টমেন্টের যে গ্রাফটা আছে এরম ভাবেই কিন্তু স্লোপে যাবে। আমরা প্যানিক কিসে করি? আমরা প্যানিক করি হচ্ছে এটাতে প্যানিক করি, এটা হচ্ছে শর্ট টার্ম, এটা হচ্ছে শর্ট টার্ম। এই যে প্যানিকটা আসে 25,300, 25,100, 25,800, আর এটা আমার অল টাইম হাই 26,000। কিন্তু শর্ট টার্মে আমার এই প্যানিকগুলো থাকছে, বাইং এর প্যানিক থাকছে, কখন মার্কেট পড়বে, রাজদা কখন বাড়বে, কৌশিকদা কখন মার্কেট পড়বে। কিন্তু 12 মান্থসের চার্টে 2007-এর ক্র্যাশ এসছে, কোভিডের ক্র্যাশ এসছে, এগুলো আমি অনেক ডিটেলে এক্সপ্লেনেশন করেছি, কিন্তু মার্কেট কিন্তু বেড়ে চলেছে। যদি কেউ বছরকে বছর বছরকে বছর বছরকে বছর বছরকে বছর যদি ইনভেস্ট করে যায়, মার্কেট কিন্তু আমার একটা 15% হোক কি 16% হোক, আমি একটা সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট কিন্তু ফেস করতে পেরেছি থ্রু স্টক মার্কেট। নাও সেকেন্ড পয়েন্ট, আমি আরেকটা চার্ট নিয়েছি, খুবই একটা মানে আই গেস সবাই শুনেছেন এই কোম্পানিটার নাম, সেরকম করেই নিয়েছি মারুতি সুজুকি। আমি আরেকটা কোম্পানি নিতে পারতাম নেসলে, ফর দ্য সাম কেসে মারুতি সুজুকির এক্সাম্পলটা নিয়েছি। নাও মারুতি সুজুকির আমি 12 মাসের চার্ট নিয়েছি। এখানেও দেখতে পাচ্ছি যে মারুতি সুজুকি ফ্রম ইস ইনসেপশন যখন থেকে শুরু হয়েছে সেম কেস, কিন্তু একটু বেশি। এই যে কার্ভটা দেখতে পাচ্ছি বা আমি গ্রাফটা দেখতে পাচ্ছি, নিফটি এরকম প্যারালালি গেছে, সুন্দরভাবে একটা গেছে, কিন্তু মারুতি সুজুকি গ্রাফটা দেখবেন খুবই কিন্তু স্টিপ, মানে নিফটির থেকে হয়তো বেটার রিটার্ন দিয়েছে, অনেকে গ্রাফ দেখে বলতে পারে। এবার আমি কেন মারুতি সুজুকির এক্সাম্পলটা নিয়েছি, ফর ইনস্ট্যান্স মারুতি সুজুকি একটা পার্টিকুলার স্টক, মানে কৌশিকদা তুমি বলছো মারুতি সুজুকিতে যদি আমি ইনভেস্ট করে যেতাম তাহলে কি আমার রিটায়ারমেন্ট ফান্ড জমতো? অবভিয়াসলি আমার রিটায়ারমেন্ট ফান্ড জমতো, এটা আমি একটা গুড কেস নিয়েছি, পার্টিকুলার একটা স্টকে আমি একটা গুড কেস নিয়েছি। এখানে মারুতি সুজুকিতে যদি কেউ বছরকে বছর ইনভেস্ট করে যেত, তাহলে সে কিন্তু নিফটির থেকেও বেটার রিটার্ন অ্যাকুমুলেট করতো। বাট
একটা কোনো পার্টিকুলার স্টকে কেউ তার পুরো পুঁজি লাগাতে পারে না। একটা কোনো পার্টিকুলার স্টকে কেউ কারোর পুরো যে পুঁজিটা বা যে সেভিংসটা আছে লাগাতে পারে না। আমি এখানে গুড কেসটা নিয়েছি দেখানোর জন্যই যে লং টার্মে কিন্তু রিলায়েবল কোম্পানি, মারুতি সুজুকির মতো কোম্পানি, নেসলের মতো কোম্পানি, দে উইল গিভ ইউ রিটার্নস। কিন্তু আমরা কি বলি, রাজদা একটা পেনি স্টক শেয়ার করে দাও, রাজদা একটা সুইং ট্রেডিং এর স্টক দাও। অবভিয়াসলি সুইং ট্রেডিং লাগে শর্ট টার্মে, কিন্তু আপনি ক্যালকুলেশন করে নামুন 10 লাখের উপর যদি আমি ধরলাম মোটামোটা আপনি সুইং ট্রেডিং করে 10%ও বানিয়ে নিলেন, প্লাস তার উপর এসটিজি শর্ট টার্ম ক্যাপিটাল গেনের উপর 20% আপনি দিতে হলো, তাহলে কি আপনি আপনার রিটায়ারমেন্টের দিকে পৌঁছাচ্ছেন? আমি কিন্তু এগেনস্টে না শর্ট টার্মে। আমরা কিন্তু অনেকটা ইয়াং ব্লাড, আমরা নিজেরা ট্রেডিং করি, আমরা নিজেরা সুইং ট্রেড করি, আমরা নিজেরা স্টাডি করি। বাট যদি আমাকে রিটায়ারমেন্টের দিকে ছুটতে হয়, আপনি যা ইচ্ছা করে নিন, আপনি কিন্তু এই শর্ট টার্মে যে ইনকামটা আছে সেটা দিয়ে আপনার রিটায়ারমেন্ট ফান্ড জমবে না। সেইখানেই কিন্তু আমাদের দরকার এই এক্স্যাক্ট, এই ক্লিকবেট দিয়েছিলাম, এক্স্যাক্ট কত টাকাটা দরকার, 5.5 কোটি, 10.5 কোটি, 16.5 কোটি, 25 কোটি, 100 কোটি। সবার সামর্থ্য আলাদা, সবার মান্থলি ইনকাম আলাদা, সবার অ্যাসেট আলাদা। কারো দুটো বাড়ি, তো কেউ আবার রেন্টাল থাকছে, মানে কেউ ভাড়া দিয়ে থাকছে, কিন্তু দেখা যাচ্ছে তার এফডি করা আছে 2 কোটি টাকার, কিন্তু কারোর এফডি করা নেই, কিন্তু সে কিন্তু 1.5 কোটি টাকা বাড়িতে থাকছে। প্রত্যেকের ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, প্রত্যেকের নিড কিন্তু আলাদা। এক্স্যাক্ট আপনার রিটায়ারমেন্ট ফান্ডের জন্য কত টাকা দরকার সেটা আপনারা জানেনই না অ্যাট দিস এজ। দ্যাটস ওয়াই আজকে আমার ভিডিও আপনার পৌঁছাচ্ছে ফিডে, আপনি দেখছেন, হয়তো আপনি দেখতেনও না। আজকে যদি আপনার কাছে রিটায়ারমেন্ট ফান্ড হয়ে থাকতো, বা রিটায়ারমেন্ট ফান্ডের 80% আপনার ব্যাংক ব্যালেন্সে হয়ে থাকতো থ্রু এনিওয়ে, মানে লিকুইড হিসাবে, তাহলে আপনি আমার কাছে আসতেনই না। আপনার রিকোয়ারমেন্ট কোথায় এইবার বোঝার চেষ্টা করুন। আমি আমার ভিউয়ার্সদেরকে কি কনভে করার চেষ্টা করছি, আমি কিন্তু কোনো এসআইপি ক্যালকুলেটর, কোনো লামসাম ক্যালকুলেটর, কোনো ক্যালকুলেটরই যাচ্ছি না। আমি আমার পয়েন্ট অফ ভিউ, আমার ওপিনিয়নটা কোথায় রাখলাম, আমার ওপিনিয়নটা রাখছি আজকে কিন্তু সবার যেটা কিন্তু কনস্ট্যান্ট গোল, যে রাজদা এই অ্যামাউন্টটা আমাকে বানিয়ে দাও, এইটা আমার নিড। সবাই কিন্তু রিটায়ারমেন্টের পেছনেই, রিটায়ারমেন্টটা তো একটা উজ্জ্বল কথা। আমি চাইছি যে আমার অবর্তমানে আমার পরিবারের জন্য আমি এত টাকা রেখে যেতে চাই, আমার অবর্তমানে বা আমার চাকরি শেষ হয়ে যাওয়ার পর বা আমার কর্মজীবন শেষ হয়ে যাওয়ার পর আমি এত টাকা বানাতে চাই। এটা কিন্তু ইকুইভ্যালেন্টলি সবার জন্য অ্যাপ্লিকেবল। হতে পারে কেউ 1 কোটি টাকা ইনকাম করছে, হতে পারে কেউ 1 লাখ টাকা ইনকাম করছে, কাউকে ছোট বড় করছি না, কিন্তু গোল কিন্তু একটাই প্রাইমারি, উই আর রানিং ফর দ্য রিটায়ারমেন্ট সেভিংস ইন আওয়ার অ্যাবসেন্স অর ওয়েন উই আর নট ওয়ার্কিং। এইবার এই যে স্লাইডটা নিয়েছিলাম যে চিলড্রেন্স ফান্ড বা রিটায়ারমেন্ট ফান্ড, আমরা অবভিয়াসলি কোনো চিলড্রেন্স ফান্ড বা কোনো ফান্ডই আমরা প্রমোট করি না, কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যালি একটা পয়েন্টে দেখলাম যে আজকে 4 লাখ, ধরুন একটা স্মল ক্যাপ, XYZ স্মল ক্যাপ, সেই স্মল ক্যাপের উপর 4 লাখের উপর 6 লাখ বানিয়ে নিয়েছে, 4 লাখের উপর 6 লাখ বানিয়ে নিয়েছে, মানে আমার 2 লাখ টাকা আমার গেন। হঠাৎ মনে হবে যে ওই 6 লাখ টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনে নিই, বা 6 লাখ টাকা দিয়ে, যেটা আমার একটা উইশ ছিল, চলো মেয়ের জন্য ওই সোনার গয়নাটা বানিয়ে নিই, কিন্তু আমার মেন কোন গোলটা কিন্তু ব্রেক হয়ে গেল, আমার কিন্তু রিটায়ারমেন্ট গোলটা ব্রেক হয়ে গেল। অনেকজন আসে যে কৌশিক দা আমাদের স্টেবল ইনকাম আছে, কিন্তু আমার ছেলে এখন ক্লাস 8-এ পড়ে, আমার ছেলে এখন ক্লাস 9-এ পড়ে, আমি ওর জন্য কিছু করতে চাই, অ্যান্ড ওই গোলটাতে না ভাঙুক তাই জন্য কিন্তু এই ফান্ডগুলো আছে। আমি কোনো পাস রিটার্নস, ইয়ারলি রিটার্নস, 5 ইয়ার্স রিটার্নস, ইনসেপশন রিটার্নস কিছু নিয়ে আজকে আলোচনা করলাম না। আমি বারবার একটা ওয়ার্ডের উপর ফোকাস করছি, রিটায়ারমেন্ট। এবার ওই রিটায়ারমেন্ট ফান্ড আর চিলড্রেন ফান্ডের মধ্যে দুটোই কিন্তু জিনিস যেটা ডিস্টিং করছে বাইরের ফান্ডটা থেকে, যে ওই ফান্ডের মধ্যে লক ইন আছে, এক্সেপ্ট ফর দ্য ইএলএসএস আমি বাদ দিলাম, ইএলএসএস আমি আসছি না। চিলড্রেন ফান্ড হোক আর কি রিটায়ারমেন্ট ফান্ড হোক, ওখানে কিন্তু 5 ইয়ার্সের লক ইন থাকে, দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হওয়া অবধি। যেই তোমার ছেলে বা মেয়ে 18 হয়ে গেল, চিলড্রেন ফান্ডের লক ইন ভেঙে গেল, যেই আপনার এজ 60 হয়ে গেল, আপনার কিন্তু রিটায়ারমেন্ট ফান্ডের লক ইন ভেঙে গেল, 5 ইয়ার্স অর মোর, যেই ক্রাইটেরিয়াটা আগে পূরণ হবে। নাও দিস ইজ দ্য ইউনিকনেস অফ দ্য মিউচুয়াল ফান্ড, যে তোমার গোলের দিকে, তোমার যে ওয়েলথটা দরকার সেটার দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি তুমি ভাঙতেও চাও অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, মানে আমি ধরলাম যে টাটা চিলড্রেন ফান্ড, কথার কথা, টাটা চিলড্রেন ফান্ড আমি দেখলাম যে 1 লাখকে 2 লাখ বানিয়ে নিয়েছে, আমার মন চাইছে আমি তুলে নিই, ও তোমাকে তোমার ব্রেকেজ করতে দেবে না। কেন কি, তুমি 1 লাখটা 2 লাখ নিয়ে যদি তুমি তুলে নাও, তুমি পার্সেন্টেজটা গুনছো, তুমি কিন্তু ঘরে, মানে দিনের শেষে ঘরে 2 লাখ টাকাই নিয়ে যাচ্ছ। কিন্তু আরো যদি 3 বছর তুমি চালাতে, তাহলে দেখা যেত যে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 1,80,000, তার এগেনস্টে আমি 3,60,000 বানিয়েছি। তার মানে কত, 1,60,000, মানে আমি গেনের কথায় আসছি না, পার্সেন্টেজের কথায় আসছি না,
আমি যেখানে 2 লাখ নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, আমি কিন্তু সেখানে 3,60,000 জমালাম বাধ্যতামূলক। এবার যারা নতুন ভিউয়ার, যারা নতুন অডিয়েন্স, যাদের মার্কেটের ব্যাপারে কোনো, এই চ্যানেলটা বানানোই, বিনিয়োগ বিদ রাজ বানানোই হয়েছে আপনাদেরকে অ্যাওয়্যার করার জন্য, ইনভেস্টরদেরকে অ্যাওয়্যার করার জন্য। তো আমরা টাকাটা কোথায় করছি? আমরা টাকাটা, ফর এন এক্সাম্পল, দ্য বেস্ট 50 কোম্পানিজ, দ্য বেস্ট 50 কোম্পানিজের উপর আমরা ইনভেস্ট করছি। আর আমাদের কাজে আপনি আসছেন কেন? বেস্ট 50 কোম্পানিজের থেকে যাতে নিফটি 50-কে আমরা বিট করতে পারি। যদি নিফটি 50 12% দেয়, যদি আমি ধরে নিচ্ছি নিফটি 50 12% দেয় 20 বছরে, কথার কথা, তাহলে রাজ কর্মকার আর কৌশিক পাল চেষ্টা করবে আপনাকে 14% দেওয়ার কথা। রাজ, আমি কত পার্সেন্ট পাবো? 18% পাবেন, 16%। আমার কাজ হচ্ছে আমি 30% আপনাকে দিতে পারি যদি নিফটি আপনাকে 26% বানিয়ে দেয়, জাস্ট ফর দ্য সেক। আমাদের কাজ নিফটি 50-কে বিট করা, আমাদের কাজ ইন্ডেক্সকে বিট করা, দ্যাট ইজ আওয়ার জব। তাই জন্য আপনি আসছেন। যদি ছেলেগুলো 1-2%ও বানিয়ে দিতে পারে, আপনারও লাভ, আমারও লাভ। আপনার অ্যাসেট, আমরা এটা কি ম্যানেজ করি? আমরা ম্যানেজ করি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে AUM। যেই টাকাটা আপনারা দিচ্ছেন সেটাই কিন্তু আমরা ম্যানেজ করছি সকলের। তো আপনার টাকাটা যদি আমি বাড়াতে পারি, আমাদেরও এখানে লাভ আছে। বিজনেস কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি। অনেকে জিজ্ঞেস করে আপনাদের কি স্বার্থ? এটাই স্বার্থ। নাও ফার্স্টে যে আমি স্লাইডটা নিয়েছিলাম প্রথমে বোঝানোর জন্য যে এ এত টাকা বানিয়েছে, কিন্তু যেখানে আমি যেটা নিয়ে আমি ডিসকাস করিনি যে একজন 25 ইয়ার্স এজে ইনভেস্ট করা শুরু করেছে, একজন 30 ইয়ার্স এজে শুরু করেছে। তাহলে 5 বছর ইনভেস্ট করাতে, মানে 5 বছর দেরিতে ইনভেস্ট করাতে কতটা গ্যাপ দেখতে পাচ্ছেন? এ কিন্তু অলরেডি 70% এগিয়ে গেছে। সে কিন্তু অনেকটা পিছিয়ে আছে যে কিন্তু 5 বছর পর ইনভেস্ট করেছে। কেন এই কথাটাকে বারবার আমি রিপিট করছি? কেন প্রচুর ক্লায়েন্ট আছে যারা বারবার ভিডিও আজ করব, কাল করব, আজ করব। শুরু করুন, আমার কাছে না হলেও নিজে নিজে শুরু করুন, ডিরেক্টে শুরু করুন, ঠিক আছে? অল্প দিয়ে স্টার্ট করুন। তারপর যখন দেখবেন যে না, ম্যানেজ করতে পারছি না, দিস ইজ নট মাই জব, ঠিক আপনি অ্যাডভাইজারদের কাছে আসবেন। এবার যদি আমরা সঠিক অ্যাডভাইজার্স হই, আপনি ঠিক আমাদেরকে চুজ করবেন রাইটফুলি। স্টার্ট নাও, স্টার্ট ফ্রম টুডে। বিকজ যখন আপনি স্টার্ট করবেন না, আপনি বুঝতেই ইউর নট, মানে সেভিংস যে অ্যামাউন্টটা যদি ব্যাংকে পড়ার থেকে, ওই সেভিংস অ্যাকাউন্ট বা এফডি করার থেকে যদি রিপ্রডিউস না করতে পারেন, টাকাটাকে যদি ক্যাপিটাল মেক্স ক্যাপিটাল, স্টার্ট ইনভেস্টিং রাইট ফ্রম নাও। কেন? আজকে যদি আপনার ছেলে আর মেয়ে যদি বলে বাবা আমি একটা সিঙ্গার হতে চাইছি, আমি ক্রিকেটার হতে চাইছি, আমি পাইলট হতে চাইছি, সেই কস্টিংটা, যে ফ্যামিলির যে কস্টিংটা আপনাকে তুলতে হবে, দ্যাট ইজ থ্রু দ্য মিনস অফ মিউচুয়াল ফান্ড, আ পার্টিকুলার স্টক। এই যে শুধু মারুতি সুজুকিতে আমি ইনভেস্ট করে গেলাম, আমি মারুতি সুজুকিতে শুধু ইনভেস্ট করে গেলাম, কৌশিকদা তুমি তো গ্রাফের নাম বলে দিয়েছো, স্টকের নাম বলে দিয়েছো, আমি আজ থেকে মারুতি সুজুকিতে ইনভেস্ট করবো না। আপনারা সার্চ করবেন, প্রচুর এরকম স্টক আছে এগুলো ধুয়ে গেছে। যার একটা রিসেন্ট স্টক সুজলন তো এখন বেড়েছে, সুজলন কোথা থেকে পড়েছিল সেটাকে স্টাডি করবেন, ধুয়ে গেছে। তোমাকে যদি রিটায়ারমেন্ট কর্পাস বানাতে হয়, ইউ হ্যাভ টু কাম টু দ্য মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড ইজ গোল ওরিয়েন্টেড। ও তোমার গোলটাকে রাখবে, ভাঙবে না, গোলটাকে রাখবে। এইবার ওখানে মেক অ্যান্ড চেঞ্জেস হবে, কিন্তু গোলের দিকে অল্প হলেও এগিয়ে নিয়ে যাবে, পেছোবে না। তো যেটা আমার বলার বক্তব্য ছিল যে রিটায়ারমেন্টের জন্য আপনার কত টাকা দরকার, দ্যাট উইল বি ডিফার্ড। আপনি আসবেন, ফোন কল করবেন, ইনকাম কত সেটা দেখতে হবে, কার কত লোন আছে, কে আর কত অ্যাসেট আছে, সেগুলোকে প্ল্যানিং করে আমরা প্ল্যানিংটাকে করে দেবো, ব্রেকডাউন করে দেবো। কিন্তু এক্স্যাক্ট কার কত অ্যামাউন্ট দরকার সেটা কিন্তু আপনি আমাদেরকে এখন কন্ট্যাক্ট করবেন, 2টো নাম্বার দেওয়া থাকবে, রাজের নাম্বার, আমার নাম্বার। কন্ট্যাক্ট করার পর যখন আসবেন, যখন আপনি ইচ্ছুক, যখন বুঝবেন যে না, নাও আই এম স্টার্টিং, আমি এখান থেকে ব্রেক করবো না, এইটা আমাকে জমাতে হবে, মিনিমাম জমাতে হবে, কিন্তু জমাবো, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার রিটায়ারমেন্টের জন্য কত টাকা দরকার। এবার যেটা ক্যালকুলেশনস এর পার্ট আছে সেটা রাজ এখান থেকে টেক ফরওয়ার্ড করবে। তো প্রতিবারের মতো আই থিঙ্ক কৌশিক খুব সুন্দর বোঝালো থিওরিটিক্যালিটা, অ্যান্ড এবারে প্র্যাকটিক্যালিটা আমি একটু বলে দিই যে কিভাবে আপনাদের অ্যাসেট অ্যালোকেশন বা আপনাকে ফান্ড অ্যালোকেশন সেটা আমরা কিভাবে হেল্প করি, বা আপনারা নিজেরা করলেও কিভাবে কি করতে হয়। রিটায়ারমেন্ট একটা খুব বড় কথা, খুব ইম্পর্টেন্ট কথা, বিকজ রিটায়ারমেন্টের পরে আর্নিং আসে না। রিটায়ারমেন্ট মানে আমি আর আজ থেকে কাজ করবো না, মানে কাজ না করলে লোকে আর্নিংও দেবে না। বাট আপনাকে নিজে থেকে আর্নিংটা প্যাসিভলি করে কিছুভাবে আর্নিং জেনারেট করে পেট তো চালাতে হবে, রাইট?
তো ওই জন্য ধরুন ফর এক্সাম্পল আমি কৌশি এত বাচ্চারা তাই খাচ্ছি কেন, বিকজ আমরা 60-তে ধরুন আমরা রিটায়ার করবো না, যদি সব ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাক থাকে ধরুন 42-45-এ ধরুন রিটায়ার করবো। বাট রিটায়ারমেন্ট মানে কি এটাই যে আমি কাল থেকে কাজ বন্ধ করে দেবো? না, আমরা রিটায়ারমেন্ট মানে ওটা না, ফিনান্সিয়ালি ফ্রিডম আমরা নিয়ে নেবো, ফিনান্সিয়ালি ফ্রি আমরা হবো। ফিনান্সিয়ালি ফ্রি মানে কাজ না করা সেটা না, ফিনান্সিয়ালি ফ্রি মানে টাকা কালকে যদি নাও আসে আর কাজ করার পর যদি নাও টাকা পাই, তাহলে আমার টাকার জন্য অ্যাটলিস্ট ভাবতে হবে না। আজকে টাকা আসলে তবে আমি 1-2 মাস খেতে পারবো সেরকম ভাবে ভাবতে হবে না। তারপর থেকে আমি সারা জীবন টাকা না আসলেও আমি খেয়ে চলতে পারবো, সেটা থ্রু SWP হোক, থ্রু বন্ডস হোক, থ্রু FD হোক, হোয়াট এভার বি, সেটাকে বলা হয় ফিনান্সিয়াল ফ্রিডম। তো আপনি রিটায়ারমেন্ট আপনার দরকার কি ফিনান্সিয়াল ফ্রিডম দরকার, এই জিনিসটাকে দেখে নিন। তো এটা সবার ডিফার করে, কৌশিক যেটা আগের বার 4-5 বার বললো, অ্যান্ড এটা একটা জিনিস হচ্ছে এজের উপর ডিপেন্ড করে। তো আমার মতে কি কীভাবে ডিপেন্ড করে, ধরুন কারণ ধরুন 25-30 ইয়ার্স অফ এজ, ধরুন 25 না 20, তো আমাদের এনজে যারা যারা পড়ে তাদের তো একদম গোল্ডেন অপরচুনিটি। আপনি 1000 টাকা 2000 টাকা রেসিপি স্টার্ট করলেও আপনি যারা 40 ইয়ার্সে স্টার্ট করছে তাদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারেন। 20-30 যারা স্টার্ট করছেন আমি বলবো 90% ইকুইটিতে রাখতে, 90% পুরোপুরি 100 টাকার মধ্যে, 100%-এর মধ্যে, 100 রুপিসের মধ্যে 90 টাকা ইকুইটি রাখতে ফুল। 30-45 এর মধ্যে যারা যারা আছে অ্যাটলিস্ট 75% যেন ইকুইটিতে থাকে, অ্যাটলিস্ট 75% মিনিমাম, 80 হলে আরো ভালো। 45-55 যারা আছে তারা যেন অ্যাটলিস্ট 60% ইকুইটিতে থাকে। 55-60 যেটা আছে সেটা যেন অ্যাটলিস্ট 50%, আধা যেন ইকুইটিতে থাকে, সরি 65 হবে, অ্যান্ড 65 অ্যাবাভ এটা ইকুইটি এক্সপোজারটা একদম কমে 30% হবে, বা 30% নিচে যেন কোনো এজেই না থাকে। এবার ইকুইটি সব থেকে বেশি রিটার্ন দেয় আমরা জানি, তাই জন্য রিস্ক অ্যাপেটাইট ভোলাটিলিটি বেশি, তত বেশি আমি 20-30 মানে কি পড়ছে মার্কেট, আবার আমি ওঠার টাইম দিতে পারছি, তাই জন্য আমি এটা রাখছি 90%। বাকি তাহলে রাজদা 10% কোথায় গেল? 10% বা 25% এগুলো ফিক্সড অল্টারনেটিভস, 5% FD, 5% বন্ড, এগুলো ইম্পর্টেন্ট। অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমরা মিউচুয়াল ফান্ড এজেন্ট না, শুধু মিউচুয়াল ফান্ডে কাজ করছি, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, সব প্রোডাক্ট আমাদের কাছে থাকতে হবে তবে অ্যাডভাইজার। FD, বন্ড, ডিভেঞ্চার, MLD, PMS, AIF, SIF, মিউচুয়াল ফান্ডস, স্টকস, আনলিস্টেড স্টকস অ্যান্ড সো অন। রাত শেষ হয়ে যাবে, প্রোডাক্টস শেষ হবে না। তো সেই ক্ষেত্রে ফিক্সড অল্টারনেটিভ ধরে নিন 8-10% একটা ফিক্সড দিল, অ্যান্ড সেটা কেন? অপরচুনিটি কস্ট হিসেবে, মার্কেট ধারাম করে বললাম ইকুইটিতে ইনস্ট্যান্ট অপরচুনিটি নেব, কোন একটা ভালো ট্রেড পেয়ে গেলাম সেটা আমি নিতে পারলাম, কোন একটা ফ্যামিলি এমার্জেন্সি চলে এলো যেটা মেডিক্লেমের থেকে পুরোপুরি পেলাম না, সেটা আমার লাগলো 10% ওখান থেকে নিয়ে নিলাম প্রিম্যাচিওর করে। তো 10% সবসময় এখানে আমাকে রাখতেই হবে, সেটা আপনি লিকুইড ফান্ডেও রাখতে পারেন, বাট ডেট ক্যাটাগরি ফান্ডে এখানে 25, এখানে 40, এখানে 50 অ্যান্ড সো অন, এটা 70। এবার আমি থিওরিটিক্যালি তো এরকম একটা বইয়ের মতো বলে দিলাম, ধরুন আমি বলছি 30-45-এ 75% আপনার ইকুইটি, তো এটাকে আমি তুলে নিচ্ছি, এজ হচ্ছে 30-45, আপনার 75% ইকুইটি। এইবার আপনার চ্যালেঞ্জে আছে 75% ইকুইটি, ইকুইটির মধ্যে মিউচুয়াল ফান্ডও আছে, স্টকসও আছে, এভরিথিং আছে। তো ইকুইটির মধ্যে কোন ইকুইটি? ইকুইটির মধ্যে স্টকস, ইকুইটির মধ্যে আনলিস্টেড স্টকস না লিস্টেড স্টকস, ইকুইটির মধ্যে মিউচুয়াল ফান্ডস, ইকুইটির মধ্যে ETFs, কোন অ্যান্ড সো অন, অনেক কিছু আছে। কোন? এটা হচ্ছে প্রথম। আপনি ধরুন মনে করলেন স্টকসে, ডিরেক্ট স্টকসে, লিস্টেড স্টকসে আমার 25% থাকলো 75%-এর মধ্যে, আর মিউচুয়াল ফান্ড সেফ যেহেতু লং টার্মে বাড়বেই 50% থাকলো। এইবারে স্টকসের মধ্যে কোন স্টকস নেবো, কখন কিনবো, কখন ছাড়বো, সেটা সারাদিনের একটা অ্যানালিসিস। মিউচুয়াল ফান্ডের মধ্যে আবার কি কি আছে? মিউচুয়াল ফান্ডের মধ্যে অ্যাগ্রেসিভ ক্যাটাগরি কত পার্সেন্ট, কনজারভেটিভ ক্যাটাগরি কত পার্সেন্ট, ব্যালেন্সড ক্যাটাগরি কত পার্সেন্ট ধরুন। তারপরে আপনি ধরলেন ধরেন অ্যাগ্রেসিভে আপনি 50%-এর মধ্যে 30% রাখবেন, কনজারভেটিভে 10, ব্যালেন্সডে 10। এই অ্যাগ্রেসিভে শুধু 30-এর মধ্যে কোনটা রাখবেন, স্মল ক্যাপে কত রাখবেন, মিড ক্যাপে কত রাখবেন, স্মল অ্যান্ড মিডে কত রাখবেন, সেক্টরালে কত রাখবেন, কোন সেক্টরালে রাখবেন, মাইক্রো ক্যাপে কত রাখবেন, ঠিক আছে। আবার স্মল ক্যাপে কোন স্মল ক্যাপে রাখবেন, আবার যে স্মল ক্যাপ রাখবেন সেই স্মল ক্যাপের ফান্ড অ্যালোকেশন কোথায় কোথায় ইনভেস্ট হয় সেইটা, অ্যাসেট অ্যালোকেশন, বিটা আলফা বিটা সব যেগুলো বলে রেশিও, ওই অ্যালোকেশন, ফান্ড ম্যানেজারের পারফরমেন্স,
প্লাস নিফটির পি রেশিওর সাথে ফান্ডের পি রেশিওর কম্পারিজন, এত কিছুর ইনডেপথ আপনাকে ঢুকতে হচ্ছে। আর তারপরে আমি ঢুকলামই না যে স্টকের পারফরমেন্সটা আবার পরে দেখতে হলো। তো এটা হচ্ছে পুরোপুরি একটা নেভার এন্ডিং প্রসেস, সারা জীবনের প্রসেস। আজকে একটা কিছু শুরু করলেন, 2 বছর পর দেখলেন যেটা আপনি আজকে নিয়েছিলেন সেটা আপনার নিপন স্মল ক্যাপ, কন স্মল ক্যাপের মতো চেঞ্জ করতে হলো। তখন তো আবার নতুন, আবার রিসাইকেল বিনের মতো আবার আপনাকে নতুনভাবে ওটাকে ডিলিট করে আবার নতুন অ্যানালিস করে আবার খাটনি করে আবার নতুন অ্যানালিস করতে হলো। আবার যেটা নিলেন সেটাকে আবার 2 বছর পর অ্যানালিস করে আবার নতুন নিতে হবে। তো এটা সারা জীবনের প্রসেস। মানে বুঝতে পারছেন, এটা অ্যাক্টিভ যারা কাজ করে তাদেরই একটা প্রফেশন হওয়া উচিত। আপনি টিচার হয়ে পড়াচ্ছেন, আপনার কাজ এটা হবে না, মিস্টেক হবে, করতে পারেন, সবাই করতে পারে, বাট বড় টাকা যখনই 5 লাখ 10 লাখের উপর হয়ে যাচ্ছে তখন এটা আপনার লস হতে বাধ্য, রাইট? তো আমি জাস্ট একটা বললাম, একটা 75% ইকুইটির মধ্যে কত রকম, এরপর তো আবার 25% ডেট আছে। 25% ডেটটা কোথায় রাখবো না রাখবো সেটা আলাদা, যদিও আবার ডেট ফান্ডটা একটুখানি কম্পারেটিভলি ইজি, অত মাথা না লাগালেও হয়। বাট এখানে মাথা না লাগালে এর মধ্যে আবার আমি এইগুলো বলিনি, মডিফাই কখন করতে হবে, মার্কেটের সিচুয়েশন দিকে লিকুইডের কখন ট্রান্সফার করতে হবে, কখন 75টা এখানে 25 করতে হবে, এখানে 25টা 75 হবে, ওসব তো ছেড়েই দিন। আরো এটা আমি সিলেকশনের কথা বললাম, ফার্স্ট প্রসেস যেটা হয়, রাইট? আই থিঙ্ক আপনারা সবাই আমার সাথে একমত হবেন। যদি একমত না হতেন তাহলে 3-4 বছর ইউটিউবে ভিডিও দেখছেন অ্যান্ড কোটিপতি হওয়ার জন্য এসেছিলেন, কোটিপতি হয়ে যেতেন। নিশ্চয়ই কোটিপতি হওয়ার থেকে লসে আছেন এখন ইউটিউবে ভিডিও দেখে। বন্ধ করুন অ্যান্ড এক্সপার্ট গাইডেন্স নিন, সেটা আপনার মতে ভালো, বাট নলেজ নিন, নলেজ নিয়ে নিজে করুন, তাহলেও ভালো, রাইট? ওকে, তো বয়স হিসাবে এটা তাও একটা রাফ মেথড, আপনি দেখে নিতে পারেন যে কত পার্সেন্ট ইকুইটি, কত পার্সেন্ট ডেট আপনার হওয়া উচিত। বাকি আপনি ক্যালকুলেটারে ফেলবেন। সিএজিআর আপনি নিজে করলে 12 থেকে 14 উপর যাবেন না, আপনি নিয়ে করতে পারেন। চলুন আমরা কোয়েশ্চেন্সের দিকে যাই। 4টে কোয়েশ্চেন আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। জিও ব্ল্যাকরক ফ্লেক্সি ক্যাপ, ফ্লেক্সি কাপ না, এটা ফ্লেক্সি ক্যাপ হবে, ফান্ড নিয়ে প্লিজ একটা রিভিউ দিন। রিভিউর এখানে কিছু নেই, আমি জানি না আপনারা ওয়াই একটা জিও তো এখনো প্রুভই করেনি, মার্কেটে নতুন, মার্কেটে নিপন আছে, ডিএসপি আছে, সব আছে। ব্ল্যাকরক আগেও ডিএসপির সাথে ছিল, তারপরে 2018 ছেড়ে পালিয়ে গেছে ইন্ডিয়া, আবার এসছে জিওর সাথে। তাহলে কেন জিওর এত হাইপ? ইউটিউবে হাইপ করা হচ্ছে, সেটার জন্য ইউটিউবে তো অনেক কিছু এর আগে হাইপ করা হয়েছে, আপনারা তো ফেসে গেছেন। তাহলে কেন? একবার বলে দিই, জিওর যে ফান্ড ম্যানেজার, মেন ফান্ড ম্যানেজার যে তানভি ম্যাডাম, তানভি হোয়াট এভার, সারনেমটা ভুলে গেছি আমি, একটু ট্রিকি বলে। তো তানভি ম্যাডাম জেনে আছেন, তো উনি আগে ব্ল্যাক রকের আইশেয়ার্সের যে প্যাসিভ ফান্ড হয়, বিকজ আমেরিকাতে প্যাসিভ ফান্ড বেশি চলে অ্যাক্টিভের থেকে, মার্কেট বেশি বড় হয়ে যাওয়ার কারণে প্যাসিভ ফান্ড ম্যানেজ করে এসছেন। অ্যান্ড লেট মি টেল ইউ, জিও ব্ল্যাক রক ফ্লেক্সি ক্যাপ কিন্তু কখনো প্যাসিভ ফান্ড না, অ্যাক্টিভ ফান্ড। তো তার কিন্তু একদমই এক্সপিরিয়েন্স নেই ব্ল্যাক রকের হয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, বাট প্যাসিভ ফান্ড ম্যানেজ করার এক্সপিরিয়েন্সটা আছে, অ্যাক্টিভ ফান্ড কিন্তু নেই। দুটো কিন্তু একদমই আলাদা। প্যাসিভ ফান্ডে কোনো মাথাই লাগে না, 50টা শেয়ারের স্টক একদম নিফটি ফিফটিতে ঢেলে দিলাম, কোনো অ্যালোকেশনে কিছু মাথা লাগে না। অ্যাক্টিভ ফান্ডে যেটা করতে হয়, তো আগে প্রুফ করুক, পালিয়ে যাচ্ছে না জিও, পালিয়ে যাচ্ছে না, মার্কেটে পালিয়ে যাচ্ছে না, প্রুফ করুক যে পারাক পারিকের থেকে ভালো, এইচডিএফসি ফ্লেক্সির থেকে ভালো, তারপর আমরা 2-3 বছর পরও ভালো হলে নিতে পারি। বাট লেট দ্য এএমসি অ্যান্ড দ্য ফান্ড ম্যানেজার প্রুফ হিমসেলফ হারসেলফ, তারপরে আমরা নেব। নেক্সট ইজ, আমি আপনার কাছে একটা এসআইপি করলাম, তার রিটার্ন কত আসছে, কিভাবে জানতে পারবো একটু যদি বলেন। অনেক ভিডিও আছে আমার, প্লাস এটা নিয়ে যদি একটা ডেডিকেটেড ভিডিও চাই আমাদের ক্লায়েন্টরা কীভাবে দেখতে পাই, নিচে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর আমরা কাজ করি, আপনাদের ডিমান্ড থাকলে কমেন্ট করবেন অ্যান্ড সাপ্লাই আমরা দেবো সেই ভিডিওগুলো। বাকি আমি জাস্ট রাফ ওয়েতে বলে দিই, এনজেভেলতে যেমনি আপনি আপস্টক জিরো দা গ্রো যেমনি হয়, ওখানের মতো একটা অ্যাপ তো পেয়ে গেলেনি। ডেলিকার আপনি দেখতে পাচ্ছেন, বাই সেল সব কিছু, সুইচ আপনারই হাতে, আপনার পারমিশন ওটিপি ছাড়া কেউ কিছু করতে পারে না, আপনাকেই করতে হবে। যেমনি আপস্টক জিরো দা গ্রোর একটা ব্রোকিং অ্যাপ, তেমনি ব্রোকিং অ্যাপ তো পেলেন, তার সাথে এক্সট্রা, যেটা ওখানে ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে না, এখানে একটা এক্সট্রা লেভেল অফ প্রোটেকশন বা অ্যাডভাইস বা গাইডেন্স যাই বলেন, ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যাড হয়ে গেল। তো ডবল টু স্টেপ প্রোটেকশন এখানে বলতে পারেন। 3 নম্বর কোশ্চেন আজকের হচ্ছে, দাদা আপনার মাধ্যমে মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এসটিপির মাধ্যমে প্রতি মান্থে স্পেসিফিক ডেটে ইনভেস্টমেন্ট হবে, নাকি যখন মার্কেট ডাউন থাকবে তখন সেই মতো লামসাম ইনভেস্টমেন্ট করাবেন? এর আগে একটা ভিডিওতে বলেছিলেন লামসাম ইনভেস্টমেন্ট ক্ষেত্রে টাইমিংটা খুব ভাইটাল, অবশ্যই ভাইটাল। 2008 সালের টপে ইনভেস্টমেন্ট করলে আজকেও অনেকে প্রফিটেবল নেই, বা এসডব্লিউপি করলে ওটা কি হয়েছে, শেষ হয়ে গেছে 22 সালে। তো অবশ্যই ভাইটাল। অ্যান্ড এটা ধরুন কেউ 10 লাখ টাকা ইনভেস্ট করলো একটা ইকুইটি সেভিংস বা লিকুইড ফান্ডে আমরা রাখলাম এসটিপির জন্য, সেটা আমরা ফার্স্টে কি করবো, ধরুন 10 ভাগে ভাগ করে প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে, প্রত্যেক মাসে 25th অফ এভরি মান্থ, 25 তারিখ আমি ধরুন ডেট দিলাম,
প্রত্যেক মাসে 25 তারিখ যাচ্ছে 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 যাচ্ছে। নিফটি ধরুন 25,000-এ ইনভেস্টমেন্ট হয়েছে 10 লাখ টাকাটা, নিফটি পরের মাসে 24,500, এইটা 1 লাখ ইনভেস্ট হলো কমে, ভালো ফায়দা হলো, তারপরে 24,000, ঠিক আছে, আবার 25,000, ঠিক আছে, এই করে করে অ্যাভারেজ হলো। এইবার যদি মনে হয় 5টা এসটিভি পরে আরো 5 লাখ পড়ে আছে, আরো 5 মাসের বাকি, আর নিফটি একটা আনসার্টেন ওয়েতে 21,000-এ বা 20,000-এ চলে এসছে, তা এই লেভেলে আসলে বাকি 5টা এসটিভি আমরা ক্যান্সেল করে পুরোটা ফ্লেক্সিবল ওয়েতে সুইচ করে দেবো, অ্যান্ড 5 লাখ টাকাটা এখানে ইনভেস্ট হয়ে যাবে, তাহলে আমার ফায়দা হলো। এসটিভিতে দুদিকেই ফায়দা, আমার নিচে অ্যাভারেজিং আউট হয়ে গেল। যদি বাই চান্স মার্কেট উপরে আছে বলে আমি অনেক সময় একটু নিচে যাক ইনভেস্ট করবো এটা ভাবি, বাট মার্কেট উপরে চলে যায় কোনোদিন আর আসে না, তাহলে উপরে উপরে এসটিভি কাটতে থাকবে, মিস হলো না অ্যাটলিস্ট, আমার মার্কেটকে আমি প্রেডিক্ট করতে গিয়ে নিচের দিকে মিস হলো না, উপরের দিকে গেলেও প্রবলেম থাকলো না, দুদিকেই উইন উইন, কোনো প্রবলেম নেই, জিনিসটা এরকম ভাবে হয়। লাস্ট কোয়েশ্চেন ইজ, দাদা ক্রিপ্টোকারেন্সিতে মিউচুয়াল ফান্ড আর এসআইপি নিয়ে বলুন। কিছু বলবো না, ক্রিপ্টোকারেন্সি এখন ইন্ডিয়ার আন্ডারে লিগালাইজ নেই, তাই জন্য আমরা যেহেতু সরকারি লাইসেন্স আছে আমাদের, তাই জন্য ফিনান্সিয়াল অ্যাডভাইজারিতে ক্রিপ্টোকারেন্সি ঢোকেনি, অ্যান্ড আমরা বলতেও পারবো না ক্রিপ্টোকারেন্সিতে এসআইপি নিয়ে কিছু বলার নেই, বিকজ এখন আপনাদের টাকাটা সেফ না, কাইন্ড অফ চিট ফান্ডে টাকাটা দেওয়ার মতো, আমি চিট ফান্ডের সাথে কম্পেয়ার করছি না, বাট কাইন্ড অফ লাইক দ্যাট। কেন? বিকজ একটা চিট ফান্ডে যদি আপনি এভরি মান্থে 5,000 টাকা এসআইপির মতো ইনভেস্ট করেন, তাহলে সে গ্যারেন্টি নেই 2 বছর পর উঠে যেতে পারে, যেটা মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে পসিবল না, সেবি আছে পেছনে। কিন্তু এরকম ক্রিপ্টোকারেন্সিতেও সেম, বিকজ আপনি যেখান থেকে কিনছেন, ওয়াজির এক্স, এগুলো কিন্তু সরকারি অ্যাপ না, বা পেছনে কোনো সেবি বা কোনো কাস্টোডিয়ান নেই, কয়েন ডিসি এক্স, এগুলো উঠে গেলে কিন্তু কোনো কিছু টাকা ফেরত পাওয়ার গ্যারেন্টি নেই। ওয়াজির এক্স 2 বছর আগে কি হয়েছিল, হ্যাক হয়ে গেছিল, আজকেও কেউ টাকা ফেরত পায়নি। কয়েন ডিসি এক্স 2 মাস আগে হ্যাক হয়েছিল, টাকা ফেরতের ব্যাপার আসেনি, কিন্তু হয়েছিল। তো এরকম যেহেতু গ্যারেন্টি নেই, কাইন্ড অফ চিট ফান্ডে ইনভেস্ট করার মতনই, যদি টাকা একদম জলে দেওয়ার মতো এক্সট্রা অনেক টাকা পড়ে আছে তাহলে করুন, নাহলে বলবো ফার্স্টে একটা গোল কমপ্লিট করুন, 10-15 বছর খেটে 1 crore বা 5 crore বানিয়ে নিন মিউচুয়াল ফান্ডে, ওখান থেকে 2-5% বেচে আপনি ক্রিপ্টোতে বা গ্যামলিংয়ে ডিরেক্ট ইনভেস্ট করুন। আই উইল সাপোর্ট ইউ দ্য মোস্ট। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, অ্যান্ড নিচে নেক্সট ভিডিওতে কোনো সাজেশন থাকে, নিচে অবশ্যই কমেন্ট করবেন। যারা শুধু পাস্ট রিটার্ন থেকে ইনভেস্ট করেন, আপনাদের বন্ধু চেনাশোনার মধ্যে আছে ইনভেস্টার বা ট্রেডার আছে, আপনি এই ভিডিওটা যদি তাদের হেল্প লাগবে মনে হয়, আপনি তাদেরকে শেয়ার করতে পারেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।